যে উনি জাতির মা সবার, উনি অসুস্থ। উনাকে নিয়ে কি বলবেন? দুইটা। দেখুন উনি তো আর এমনিতে আর অসুস্থ হন নাই, ওনাকে অসুস্থ করা হয়েছে, এটা প্ল্যান করে ওনার শরীরে স্লো পয়জন ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং বাংলাদেশের আপামর জনগণ সবাই কিন্তু তার মঙ্গল চায়, তাকে তার সুস্থতা কামনা করে। আমরা ইতিমধ্যে দেখেছেন যে প্রতিটি মসজিদে, মন্দিরে, গির্জায়, মাদ্রাসায়, এতিমখানায় সব জায়গায় তার জন্য সকল ধর্মের মানুষ তার জন্য প্রার্থনা করছে। তিনি বাংলাদেশের হাল ধরবেন, বাংলাদেশের, কারণ তিনি সবচেয়ে বেশি ভুক্তভোগী, সবচেয়ে বেশি তিনি নির্যাতন সহ্য করেছেন, কারণ তার আহ্বানেই কিন্তু তিনি প্রথমে রুখে দাঁড়িয়েছিলেন এই স্বৈরাচারের বিরুদ্ধে এবং মানুষের ভোটের অধিকার, গণতন্ত্র অধিকারের জন্য তিনি লড়াই করেছেন। তার মাধ্যম দিয়েই আমরা কিন্তু তার অনুসারী হিসাবে আমরা মাঠে ছিলাম এবং পরবর্তীতে আমাদের নতুন জেনারেশন, আমাদের সন্তানেরা, ছোট ভাইরা, তারা ওই একটা কোটা সংস্কারের আন্দোলন নিয়ে শুরু করে এবং পরবর্তীতে আমরা সবাই তাদের সাথে সহযোগী হয়ে আমরাও মাঠে নামি এবং পরবর্তীতে এই সরকার বাধ্য হয়ে চলে যেতে হয় এবং এখন আমরা সেই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি। এখন আমাদের সামনের দিকে তাকানোর সময়। স্যার, আমরা জানি তারেক রহমান 25শে ডিসেম্বর আসছেন বাংলাদেশে, আমরা শুনছি। সেটা কতটুকু সত্য? আমরা যদি একটু আপনাকে ছোট করে শুনি একটু। জনাব তারেক রহমান উনি দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশে আসছেন, এটা খুবই খুশির সংবাদ এবং সবচেয়ে বেশি খুশি হয়েছে আমাদের দেশের যে তরুণ প্রজন্ম, যারা তাকে দেখেই নাই, যাদের বয়স এখন 20 থেকে 30-এর ভিতরে, এরা কি অধীর আগ্রহে আছে, কারণ তারা খুব ছোট ছিল তখন, তারা বুঝতেই পারতো না। তো তারা শুনেছিল গত 15-16 বছর তার সম্পর্কে খুব বাজে কথাবার্তা, তিনি একজন খারাপ লোক, তিনি একজন দেশদ্রোহী লোক, তার বক্তব্য নিষেধ ছিল, কোথাও প্রচার হতো না। কিন্তু এখন তো সেটা প্রচার হয় সব জায়গায়, সব মাধ্যমে তার বক্তব্যগুলি সরাসরি প্রচার হয়। সেই জন্য তারা দেখছে, তার বক্তব্যগুলি শুনে তারা কিন্তু আসলেই বিস্মিত, বলে যে ওনার সম্পর্কে এত খারাপ কথা শুনেছি, উনি তো খুব ভালো করে কথা বলেন, দেশের কথা বলেন, অর্থনীতির কথা বলেন, সংস্কৃতির কথা বলেন, একতাবোধের কথা বলেন, ঐক্যবদ্ধ হওয়ার জন্য দেশের মানুষকে ডাকেন। তিনি বলছেন যে এই দেশ যদি পরিচালনার দায়িত্ব বিএনপি পায়, তাহলে আমরা একদলীয় শাসনতন্ত্র কায়েম করব না, আমরা সবাইকে নিয়ে আমরা একটা জাতীয় সরকার গঠন করব। তো এই সমস্ত কথা শুনে তারা মিলাতে পারছে না এত, সেই জন্য তারা অধীর আগ্রহে বসে আছে যে ওনার সাথে সরাসরি তারা দেখবে। তারা সবাই কিন্তু তার সাথে দেখা করতে চায়, কথা বলতে চায় এবং তারা খুবই উৎসাহিত এই জন্য যে ওনার মতো একজন তরুণ লোক যদি বাংলাদেশের হাল ধরেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, তাহলে মনে হয় বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে। স্যার, আমরা যেমন আছি। আলহামদুলিল্লাহ আছি ভালো। আজকে 16ই ডিসেম্বর, অনেকদের সাথে দেখা হয়েছে, ফুল দিয়েছেন, কেমন লাগছে অনুভূতিটা? আজকের অনুভূতি তো অন্যরকমই, বিশেষ করে এই দীর্ঘ 16 বছর পরে আমরা যে ফ্যাসিস্ট সরকারের কাছ থেকে আমরা তাকে বিদায় করতে পেরেছি, সেজন্য বাংলাদেশের সেই 18 কোটি মানুষ আজকে দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সবাই কিন্তু আজকের দিনটি উপভোগ করছে খুবই আনন্দের সাথে এবং স্মরণ করছে শ্রদ্ধার সাথে আমাদের সেই বীর মুক্তিযোদ্ধাদেরকে, যাদের আত্মহতির মধ্য দিয়ে আমরা আমাদের এই মহান স্বাধীনতা আমরা পেয়েছি। এবং সবাই প্রতিজ্ঞা করছে, শপথ নিচ্ছে যে আমাদের যে এতদিন পরে আমরা যে ভোটের অধিকার পেয়েছি, আগামী 1-1.5 মাস পরে নির্বাচন আসছে, জাতীয় নির্বাচন, যে নির্বাচনের মধ্যে দিয়ে মানুষ প্রায় 1.5 যুগের পরে তাদের যে ভোটের অধিকার, তার যে দেশের মালিক যে তারা এটা প্রমাণিত করতে পারবে এবং সেই আশা নিয়ে মানুষ কিন্তু খুবই উৎসাহ উদ্দীপনা নিয়ে আজকের এই বিজয় দিবস মানুষ পালন করছে। সবচেয়ে বড় কথা হলো গিয়া, সাথে সাথে আমরা দেখছি যে কিছু লোক তারা 1971 সালে যারা আমাদের বিরোধিতা করেছিল, এমনকি তারা অনেক ঘৃণ্যতম কাজ করেছিল, আমাদের মা বোনের ইজ্জত তারা বিলিয়ে দিয়েছিল সেই হানাদার বাহিনীর কাছে, রাজাকার এবং আলবদর বাহিনী, তারাও কিন্তু ইদানিং মাঠে নামছে, তারাও বাংলাদেশ নাকি দেশ পরিচালনা করার দায়িত্ব তারা পাবে। আমি বুঝি না, মানুষ হাস্যকর ব্যাপার এটা, যে যারা দেশের স্বাধীনতাই চায় নাই, দেশের বিরোধিতা করেছে, তো তারা কি করে দেশের যে রাষ্ট্র ক্ষমতা চায়? তো যাই হোক, এটা দেশের মানুষ তো আর তো অবুঝ না, তারা বুঝে তারা সেই সিদ্ধান্ত নেবে। কারণ আমরা কোনোভাবেই আমাদের যে স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে আমরা খেলাধুলা করতে কারো হাতে দেব না আমরা, কারণ এটা অনেক কষ্টের বিনিময়ে অর্জিত হয়েছে। এখন এরা ধরে রাখার দায়িত্ব আমাদের বাংলাদেশের প্রতিটি নাগরিকের এবং আমরা উপরের দিকে যেতে চাই, আমরা আর পিছনের দিকে তাকাতে চাই না। আমরা আর
আগের মতো ওই রাজনীতি আর চলবে না। এটা প্রমাণিত হয়েছে। আমাদের তরুণ প্রজন্মরা তারা শিক্ষা দিয়েছে জাতিকে যে এটার পরিবর্তন দরকার। আগের ওই বস্তা পচা যে রাজনীতি, এই সমস্ত ওগুলো লুটপাট এগুলোর চলবে না। এখানে যারা আসবে সত্যিকারের অর্থে, যারা দেশপ্রেমিক, দেশকে ভালোবাসবে, জাতিকে ভালোবাসে, দেশের উন্নতি কামনা করবে, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি এগুলো সম্পর্কে যাদের আইডিয়া থাকবে, যারা তাদের মেধাকে কাজে লাগাতে পারবে, সেই সমস্ত লোককে তারা তাদের সংসদে তারা পাঠাবে। ভোটের মাধ্যমে তারা হবে নির্বাচিত সংসদ সদস্য এবং সরকার গঠন তারাই করবে। এবং ইনশাআল্লাহ আমরা উপরের দিকে যাব, দেশকে উন্নতির দিকে নিয়ে যাব। আমাদের আকাঙ্ক্ষিত আমাদের সোনার বাংলাদেশ আমরা গড়ব। রাজপথে দেখি প্রতিটা আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনাকে দেখি, আপনার যারা বক্তা রয়েছেন ওনারা আপনার পাশে সাপোর্ট দিচ্ছে, এই যে লড়াই করেছেন, তবে এখনও করছেন, সেই বিষয়টা নিয়ে আপনাকে জানলে কি বলবেন? দেখুন, এটা তো প্রতিটা নাগরিকই, এটা আমি মনে করি যে মৌলিক দায়িত্ব। আমাদের দেশের যে এই আমাদের মৌলিক অধিকার যারা কেড়ে নিতে চায় তাদের বিরুদ্ধে তো আমরা রুখে দাঁড়াতে হবে, কেউ না কেউ দাঁড়াতেই হবে। আমরা দাঁড়িয়েছি বলেই তো আজকে আমরা এই ফ্যাসিস্ট মুক্ত হতে পেরেছি। তারা বাধ্য হয়ে পালিয়ে চলে যেতে হয়েছে। তো সেই জন্য আমি মনে করি যে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ যদি আমরা করি তাহলে দেশ উপরের দিকে যাবেই। আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ আমাদের যে জনগণ আছে, আমাদের জনসম্পদে ভরপুর এই দেশটি আমরা কাজে লাগাতে পারবো। আমাদের শুধু প্রয়োজন আমাদের শিক্ষা এবং প্রশিক্ষণ। আমাদের যে মানব সম্পদ, সেটা আমি দেখছি বিদেশে গিয়ে আমাদের মানব সম্পদ কিন্তু অল্প পরিশ্রমে, অনেক পরিশ্রম করে কিন্তু অল্প মজুরি পায়, কারণ তারা ওই দক্ষ নয়। সো তাদেরকে প্রশিক্ষণ দিয়ে যদি আমরা বিদেশে পাঠাতে পারি তাহলে তারা কিন্তু অনেক বেশি বয়ান আনবে দেশের জন্য সুনাম এবং অর্থ ছিল। আমরা আর পিছনে তাকাতে চাই না, এগুলো দূর হয়ে গেছে, সংশয় আর নেই। ওনার বাংলাদেশ সরকারও তার জন্য যথেষ্ট ভূমিকা নিয়েছে, যে তার সিকিউরিটির ব্যাপারটা। আপনারা জানেন যে এই সরকার তো হলো দুর্বল একটা সরকার, কারণ তারা ইন্টারিম সরকার। এটা এই মানে সব কিছু তাদের পক্ষে সম্ভব না, কারণ এটা রাজনৈতিক একটা মানে সরকার। আপনারা দেখেছেন যে এই সরকারের ভিতরে বেশিরভাগ লোকই আছে তারা কিন্তু পলিটিক্স করে নাই। তারা বেশিরভাগই অন্য প্রফেশনাল মানুষ, এনজিওর লোকজনই বেশি, অর্থনীতির লোকজন বেশি। তো সেই জন্য তাদের পক্ষে এগুলো সামাল দেওয়া মুশকিল, কারণ রাজনীতিবিদরাই করবে। তো সেই জন্য তাদের সাথে কথাবার্তা হয়েছে, আমাদের দলের কথাবার্তা হয়েছে, এবং তারা বুঝতে পেরেছে ইদানিংকাল দুটো ঘটনা হওয়ার পরে, একটা চট্টগ্রামে হয়েছে, বিএনপির একজন প্রার্থী যিনি নমিনেশন পেয়েছেন দানিশ শীষ থেকে, তার উপরে আঘাত করা হয়েছে তাকে হত্যা করার জন্য। এবং এই ইদানিং তো যিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, হাদি, তিনি তো অন্যতম জুলাই যোদ্ধা এবং অত্যন্ত মুখপাত্র তথা সে তরুণ প্রজন্মের একজন অত্যন্ত সাহসী এবং দেশপ্রেমিক লোক। তার কথাবার্তাতে আমরা এটা দেখিয়ে, তো আল্লাহ তাআলা তাকে সুস্থ করে নিয়ে আসুক। আমরা তার মতো তরুণ রাজনীতিবিদের আমরা চাই যে তারা আসুক এবং তারা দেশের কাজে নিয়োজিত থাকুক, দেশে সংসদে যাক। এ ধরনের তরুণদের খুবই প্রয়োজন। তো তার উপরে যে আঘাতটা হয়েছে, এগুলো দেখার পরে সরকার এটা অনুধাবন করতে পেরেছে যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান সাহেব, বেগম খালেদা জিয়ার ছেলে, এবং আমাদের দলের সবচেয়ে জনপ্রিয়, বর্তমানে আমাদের দল কেন, রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে বাংলাদেশের জনপ্রিয় বর্তমান যিনি, উনি হলেন তারেক রহমান। তো তার নিরাপত্তা অবশ্যই, কারণ এটা শুধু বাংলাদেশে না, এটা দেশে বিদেশে তার বিরুদ্ধে অনেক চক্রান্ত চলছে। এবং এই যে ফেসিবাদ, হাসিনা, তারা কিন্তু বসে নেই। তাদের কাছে অর্থ আছে, অস্ত্রও আছে, সব কিছু আছে, এবং তারা প্রতিবেশী একটা দেশে তাদেরকে প্রশ্রয় দিয়েছে এবং তারাও কিন্তু উৎসাহ যোগাচ্ছে। তো তারা কিন্তু যদিও তারা বলে যে না আমরা এটাতে জড়িত না, কিন্তু আমরা দেখতে পাই এই পার্শ্ববর্তী দেশটা তারা সবসময় আমাদেরকে শোষণ করতে চায়, এবং সবসময় তারা কিন্তু তাদের একটা অঙ্গরাজ্য হিসাবে তারা আমাদেরকে চায়। তো বিএনপি একটা দল, আমরা যে দল করি, তা আমরা কিন্তু বলি যে আমরা পার্শ্ববর্তী দেশের সাথে একটা বন্ধুত্বসুলভ আচরণ আমরা চাই, কিন্তু আমরা তাদের কৃতদাস হয়ে থাকতে চাই না। আমরা তাদেরকে প্রভু মানতে রাজি না, আমরা তাদের প্রজা নই। আমরা বন্ধুত্ব আচরণ চাই, আমরা মিলেমিশে কাজ করতে চাই। তো সেজন্য তারা এটা খুব একটা ভালো চোখে দেখে না। হ্যাঁ, কিন্তু আমাদের দেশের মানুষ কিন্তু দেশপ্রেমিক। আমাদের দেশের মানুষকে কখনো দাবিয়ে রাখা যাবে না। এই জন্য তারা সরাসরি আমাদের দেশকে, যদিও তারা চাইতো যে অঙ্গরাজ্য, কিন্তু তারা এটা করতে পারে নাই। বিধায় তারা
যেভাবেই হোক আমাদেরকে এটা দাস বানিয়ে রেখেছিল তো, এবং এই ফেসিস হাসিনা দাসত্ব বরণ করেই কিন্তু তার ক্ষমতা চায়, সেভাবে সে আমাদেরকে শোষণ করেছে। সে আমাদের দেশের মানুষের প্রতি তার কোনো দয়া ছিল না, মায়া ছিল না। সে সবসময় সে দাসত্ব বরণ করেছিল দিল্লির। যাই হোক, তার অবসান হয়েছে এবং আমরা মনে করি যে ফেসিস্ট আর কখনো মাথা জেরা দিয়ে উঠতে পারবে না, এটা বাংলাদেশের